১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে যে রাজনৈতিক বাইনারি বাংলাদেশে আছে, আমরা দেখেছি ১৯৭১ সালের পরপরই বিশেষ করে আওয়ামী দুঃশাসনে যে গত ১৬ বছর, সেই ১৬ বছরে বাংলাদেশকে ডিভাইড করে রাখা হয়েছিল এই ১৯৭১ সালের বাইনারি বা ১৯৭১ সালের যে ন্যারেটিভ ইন্ডিয়ার এজেন্সি দ্বারা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে, যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার এক বিক্রি করে বা ব্যবসা করে বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতা এবং একটা ফ্যাসিজম কায়েম করেছিল। এবং প্রথমে যখন জামাতকে টার্গেট করে তারা এগিয়েছিল, জামাতকে টার্গেট করার মূলত অনেকগুলো কারণ আছে। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলের এক দলও এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে আসন সংখ্যা প্রয়োজন সেটা তাদের ছিল না। যদিও বিএনপি অনেকটা এগিয়ে ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামকে মন্ত্রিত্ব অফার দিয়েছিল এবং কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নিঃশর্তভাবে ১৯৯১ সালে বিএনপিকে সমর্থন দিয়ে পরবর্তী বিএনপি ক্ষমতায় যায়। সেখান থেকেই মূলত আওয়ামী লীগের বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা বিরোধভাজন বা একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকে যেহেতু ইন্ডিয়ান একটি ন্যারেটিভ বাংলাদেশে আছে এবং ইন্ডিয়ার ধারণা করা হয় ইন্ডিয়ান ন্যারেটিভ দিয়েই মূলত বাংলাদেশে আওয়ামী লীগ তাদের ফ্যাসিজম কায়েম করেছিল এবং বাংলাদেশের আওয়ামী লীগের যে রাজনীতি সেটা মূলত ইন্ডিয়াপন্থী রাজনীতি হিসেবেই পরিচিত। সেই ক্ষোভ থেকে ১৯৯১ সালে যে তারা সমর্থন পেয়ে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনেও তারা সমর্থন চেয়েছিল কিন্তু পায়নি বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে। ধারণা করা হয় তখন থেকে বাংলাদেশ জামাত ইসলামের যে ক্ষোভ তাদেরকে ছিল এবং ইন্ডিয়ান ন্যারেটিভ সব মিলিয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ২০০৮ সালে যখন ক্ষমতায় আসে পরপরই সবচেয়ে বেশি দমন এবং নিপীড়ন শুরু হয় বাংলাদেশ জামাত ইসলামের প্রতি। তখন আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো হাততালি দিয়েছিল বা তারা অনেকেই ঠিক আছে যে জামাত ইসলামকে ধরেছে, ঠিক আছে আমরা তো ঠিক আছি। হ্যাঁ, যেহেতু প্রশ্ন ছিল ১৯৭১ সালের একটা খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে, মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, যেখানে জামাত ইসলামী একটা রাজনৈতিকভাবে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তী যদিও বাংলাদেশ স্বাধীনতা লাভের পর তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রে তাদের একটা স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যে রাজনীতি করা দরকার, একটি কল্যাণমূলক যে রাজনীতি করা দরকার, সেই রাজনীতি তারা করে এসছে এবং বিপুল জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের বিভিন্ন সময় তারা তাদের সংসদে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, সেখানে পার্টিসিপেট করেছে এবং সংসদে তারা প্রতিনিধিত্ব করেছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের ভিতরে ইসলামপন্থী বাংলাদেশ জামাত ইসলামের এই রাজনীতি ব্যাপক হারে প্রতিনিয়ত জনপ্রিয়তা বাড়ছে এবং যার ফলশ্রুতিতে ইন্ডিয়াপন্থী যে ন্যারেটিভ, বাংলাদেশে ইন্ডিয়ার যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত ১৯৭১ সাল দিয়ে, এই ৭১ সালকে দিয়েই মূলত বাংলাদেশ জামাত ইসলামকে ঘায়েল করা হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম সম্প্রতি যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপক উপস্থিত দেখা যায় এবং জামাত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবির সেখানে ব্যাপক ভূমিকা দেখা যায়। এই ভূমিকায় মূলত এনসিপির হাসনাত আবদুল্লাহর আহ্বানেই সবাই সাড়া দিয়ে বিভিন্ন ইসলামী দলগুলো সেখানে গিয়েছিল এবং পরবর্তীতে যখন বাংলাদেশ সরকার বাধ্য হলো বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবং তাদের অঙ্গ সংগঠনের সামগ্রিক কার্যক্রম তাদের যে বিচার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তারা নিষিদ্ধ থাকবে, তাদের কার্যক্রম তারা চালাতে পারবে না। এর পরপরই বাংলাদেশ সরকারের বর্তমান উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিলেন, সেখানে একটা বিভক্তিমূলক অর্থাৎ একটা আবার সেই ৭১-এর বাইনারি বা ৭১-এর সেই ন্যারেটিভ তিনি দাঁড় করালেন, যেটা মূলত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সেই ন্যারেটিভের উপর দাঁড়িয়ে রাজনীতি করেছে এবং বাংলাদেশে ফ্যাসিজম তৈরি করেছে। এবং ডিভাইড এবং রুল, যখন আমাদের দেশে ঐক্যবদ্ধ হওয়ার দরকার এবং ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে যখন জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই মাহফুজ আলম দায়িত্বশীল জায়গা থেকে ঠিক একই কাজ তিনি একটি রাজনৈতিক দলের মতন ভূমিকা নিলেন। অর্থাৎ আওয়ামী লীগ যে ভূমিকায় ছিলেন, মাহফুজ আলম সেই একই ভূমিকা নিয়ে সরকারের মতন গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে তিনি বাংলাদেশের এই জুলাই পরবর্তী যে স্পিড ছিল সেই স্পিডকে ডিভাইড এবং সেই একই ৭১ যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ নিয়ে তিনি ডিভাইড এবং রুলসের যে এই ইন্ডিয়ার যে ন্যারেটিভ সেটা তিনি প্রতিষ্ঠা করার একটি অপপ্রয়াস চালাচ্ছেন। এই সব মিলিয়ে এনসিপি, বাংলা জামাত ইসলাম এবং বিএনপির ভিতরে যে ত্রিমুখী একটা রাজনৈতিক বাইনারি তৈরি হয়েছে, যেখানে ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ প্রয়োজন, সেখানে একটা দায়িত্বশীল জায়গা থেকে এইরকম একটা, এবং বলতে গেলে তিনি তার শপথ, যে রাষ্ট্রের জায়গা থেকে তিনি যে শপথ করেছে সেই শপথ তিনি ভঙ্গ করেছেন। আইনত তিনি আর উপদেষ্টা পদে থাকতে পারেন না। বাংলাদেশের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ যখন সুযোগ এসেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে একটি সামনে একটি সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার, সেখানে এরকম বিভক্তিমূলক কথা বা আচরণ কোনোটাই কাম্য নয়। বাট বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা অনেকটাই ধৈর্যের পরিচয় দিচ্ছে, বাট উপদেষ্টা পরিষদ থেকে এরকম কথা কোনো সময় কাম্য নয় এবং এটা গ্রহণযোগ্যও নয়।